নমস্কার। আজ 15ই মে, সময়টা এখন সন্ধে 6:30। সন্ধে 6:30 বললাম, সন্ধে বলবো না বিকেল বলবো, এটা কি বলবো সেটা নিজেই বুঝতে পারছিলাম না, কারণ পাখিরাও এখনও ঘরে ফেরেনি। আমার একটা জিনিস দেখতে বড় ভালো লাগে, ওই যে পায়রাগুলো উড়ে বেড়াচ্ছে, এই পায়রাগুলো কিন্তু প্রথমে অনেক উপরে থাকে, গোল হয়ে ঘুরতে ঘুরতে তারা আস্তে আস্তে মাটির কাছে নেমে আসে। ঠিক মনে হয় যেন একটা এরোপ্লেন ল্যান্ড করছে বা কতগুলো এরোপ্লেন ল্যান্ড করছে। আকাশটা ভারী সুন্দর লাগছে, আকাশটা একেবারে পরিষ্কার নীল আকাশ। দেখতে কার না ভালো লাগে। আর নীল আকাশ মানেই যেটা মনে হয় সেটা আসতে এখনও প্রচুর দেরি আছে। শহর আস্তে আস্তে সন্ধ্যের সাজে এখন সেজে উঠবে। আমি একেবারে চিলেকোঠার ছাদের ওপরে দাঁড়িয়ে এখন চারপাশটা একবার দেখছিলাম, সেই সঙ্গে সঙ্গে দেখছিলাম আমার এই সাধের পায়রাগুলোকেও। এই পায়রাগুলো আমি পুষি না, কিন্তু কেন জানি না প্রত্যেক দিন বিকেলবেলায় দেখতে দেখতে কেমন একটা মায়া পড়ে গেছে। আমার ছাদে এরা অনেকেই আসে, জল টল খায়, খেলাধুলো করে। ভাবছি এদের জন্য কিছু খাবারেরও ব্যবস্থা করব, দেখা যাক কবে করতে পারি। আর আমার সামনের বাড়ির ওই ছাদ বাগানটাও আমার বেশ ভালো লাগে। আর এই আমার গাছগুলো এখন রোদের তাপে একেবারেই মুহ্যমান, এদেরকে এখন জল দিতে হবে। দু একটা টব আবার হাওয়ার তোড়ে উল্টেও গেছে, সেগুলোকেও ঠিকঠাক করে রাখতে হবে। সুজয় এখন নেই, ও তো গেছে বাড়িতে, ও বোধহয় রবিবার দিন ফিরবে। আর রাস্তায় এখন অফিস ফেরতে মানুষের ভিড়। আমিও আগে এই সময় বাড়ি ফেরার তোড়জোড় শুরু করতাম। এই দেখুন পায়রাগুলো কত নিচে নেমে এসছে। আসলে এইসব জিনিস দেখেই তো মানুষের মনে বিজ্ঞান চেতনাটা আস্তে আস্তে গড়ে উঠেছে। এই যে কিছুক্ষণ আগে যারা দূর আকাশে উড়ে বেড়াচ্ছিল, তারা এখন মাটির কত কাছাকাছি। এখন যে যার বাসায় ফিরে যাবে। বাসার কোথাও নয়, আমাদের ওই বাড়ির আশেপাশের কার্নিশে এরা বসে থাকবে সারা রাত, তারপর আবার সকালবেলা বেরিয়ে যাবে খাবারের সন্ধানে। এদের জীবনটাই সুন্দর, সুখের। কিন্তু এদের জীবনেও নিশ্চয়ই অনেক কষ্ট আছে, অনেক লড়াই আছে, সেটা আমরা আর কতটুকু জানি। যাই হোক, একটা দিন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আর মনের স্মৃতিতেও আর একটা পাতা যোগ হলো। এই ধূত্র ফুল গাছটাতে কিন্তু ফুলটা আজকেও ফোটেনি, মনে হয় আগামীকাল ফুটবে। যাই এবার জল দিই। জল দিয়ে সমস্ত কিছু করে 7:30টার পর বাড়ির থেকে বেরোলাম। বেরোতেই উঠলো ঝড়। বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন বিদ্যুৎ চমকাচ্ছিল, ততটা গুরুত্ব দিইনি, কিন্তু বেরোতেই উঠলো ঝড় এবং তারপরেই আকাশ ভাঙা বৃষ্টি। বৃষ্টিটা পড়তে বেশ ভালোই লাগছিল, কারণ এতদিন যে একটা গুমোট পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তাতে বৃষ্টিটা পড়ে শরীরের জ্বালা তো জুড়োলোই, সেই সঙ্গে আশেপাশটাও একটু জুড়োলো, গাছপালাগুলোও একটু শান্তি পেল, মানুষজনও একটুখানি তৃপ্তির নিঃশ্বাস নিল। এইসব ভাবতেও বেশ ভালো লাগছিল। এই দেখুন বেশ জোরেই বৃষ্টি নেমে গেছে, কালবৈশাখীর পর যেমন হয়ে থাকে আর কি। আমার গন্তব্য আজকে ছিল লেককালী বাড়ি, কারণ আগামীকাল ফলহারিণী কালী পুজো, সেই জন্য মায়ের পুজোর জন্য কিছু জিনিসপত্র দেওয়ার ছিল। মাকে আজ একটা লাল বেনারসিতে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম, আর মায়ের কাছে আপনাদের সবার জন্য প্রার্থনা জানাচ্ছিলাম, মা যেন আপনাদের সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। চলুন আবার কিছুটা কথা বলা যাক। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থভাবে অবশ্যই নিজের যত্ন নিচ্ছেন। এই কদিন যেরকম গরম পড়েছিল, তাতে আশা করছিলাম যে আজকালকের মধ্যেই ঝড় বৃষ্টি নামবে, অর্থাৎ একটা কালবৈশাখী ভীষণভাবে এক্সপেক্ট করছিলাম। আর আজকে বিকেলবেলা সেটাই হলো। বিকেল পর্যন্ত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। অফিসের কাজ শেষ করতে করতে 7:30 বাজলো। যদিও মাঝখানে আমি একবার 6:30 নাগাদ ছাদে গেছিলাম গাছগুলোতে একটু জল দিতে। তো 7:30 বাজলো অফিসের কাজ শেষ করতে করতে। তারপরে তুমুল ঝড় বৃষ্টি আরম্ভ হলো। সেই ঝড় বৃষ্টির মধ্যে আমি আবার বাইরেও গেছিলাম, দেখলেন তো। যাওয়ার যদিও একটা দরকার ছিল, কিন্তু এই ঝড় বৃষ্টি যেমন মনের মধ্যে একটা প্রশান্তির ভাব আনলো, তেমনি টিভির পর্দায় চোখ রাখতেই যে খবরগুলো পেলাম, তাতেও সরকারের প্রতি একটা আস্থা জন্মালো, বিচার ব্যবস্থার প্রতি একটা আস্থা জন্মালো, প্রশাসনের প্রতি সর্বোপরি একটা আস্থা জন্মালো। আজ অবশেষে আরজিকর ফাইলটা রিওপেন্ড হলো
এবং বলাই বাহুল্য যে এটা আমাদের যে নতুন সরকার তাদের এটা এজেন্ডার মধ্যেই ছিল। তারা যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন সেই সংকল্পের মধ্যে ছিল আরজি কর ফাইল রিওপেন্ড হবে, এবং কথা মতো সেটাই হলো। এবং সেই সঙ্গে সঙ্গে এই যে ঘটনা, যেটা আমাদের মতো মধ্যবিত্ত যে সমাজ, সেই সমাজের যে বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা, সরকারের প্রতি যে আস্থা, প্রশাসনের প্রতি যে আস্থা, আইন ব্যবস্থার প্রতি যে আস্থা, সেই আস্থাটাকে একেবারে আমরা হারিয়ে ফেলেছিলাম। আমাদের আস্থাটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। আমরা বারে আমাদের মনে হতো যে আমরা কোথায় আছি। যদি আজকে আমাদের ঘরের কোনো মেয়ের বিরুদ্ধে যদি এই ধরনের কোনো একটা ঘটনা ঘটে, মেয়ের সঙ্গে যদি এই ধরনের কোনো একটা ঘটনা ঘটে, তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব, কে আমাদের কথা শুনবে, কে আমাদের সেই দুঃখজনক পরিস্থিতিতে কে আমাদের সঙ্গ দেবে। সর্বোপরি যে আইন ব্যবস্থা আছে, দেশের যে আইন ব্যবস্থা আছে, সেটাকে এমনভাবে একটা হাস্যকর জায়গায় নামিয়ে আনা হয়েছিল যে আমাদের তো একেবারেই আস্থাটাই চলে গেছিল। তো আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি প্রথমেই যে ব্যাপারটার ওপর জোর দিলেন সেটা হচ্ছে যে এই ফাইল তো খোলা হলো, কিন্তু তিনি প্রকাশ্যেই বললেন যে এই ঘটনায় পুলিশের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটাও কিন্তু যথেষ্ট গোলমেলে এবং সন্দেহাতীতভাবে তারা এই অপরাধের একটা অংশ। প্রাথমিকভাবে এটা মনে করা হয়েছিল বা মনে করা হয় যে এখানে যে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা বারবার এই কথাটা উঠে আসছে এই তদন্তের ক্ষেত্রে, এই তথ্য প্রমাণ লোপাটের যে ব্যাপারটা সেটা খুব নিপুণভাবে সুনিপুণ দক্ষতায় সম্পন্ন করেছিল কলকাতা পুলিশ। যে কলকাতা পুলিশ এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো এবং মনে করা হতো যে তাদের সততা এবং তাদের বিচক্ষণতা একেবারে প্রশ্নাতীত, সেই কলকাতা পুলিশের গৌরব একেবারে ধুলোয় লুটোপুটি খেয়েছিল আরজি কর কাণ্ডে। সেই জন্য শুভেন্দুবাবু বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথমেই যেটা বললেন সেটা হচ্ছে যে এই ঘটনা তদন্ত করতে গিয়ে আমাদের সবার আগে যে পুলিশের যে পদস্থ অফিসাররা এর সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে সাসপেন্ড করতে হবে, তবেই আমরা এই তদন্তে একটা স্বচ্ছতা আনতে পারব। শুধু তাই নয়, অভয়ার পরিবারের পক্ষ থেকে যে মারাত্মক একটা অভিযোগ এসেছিল যে পুলিশ তাদের কাছে টাকা দিতে চেয়েছিল, মুখ বন্ধ করে রেখেছিল, সারা বাড়ি ঘিরে রেখেছিল, তাদের কারুর সঙ্গে যোগাযোগ করতে দেয়নি তাদেরকে, এমনকি প্রচণ্ড তৎপরতার সঙ্গে তাদের একমাত্র মেয়ের অন্ত্যেষ্টি কার্য তারা সমাধান করেছিল। এবং শুধু তাই নয়, এর জন্য তারা বাহুবাহু কুড়িয়েছিল। তো সবার আগে যেটা উনি করলেন সেটা সবচেয়ে গ্রহণযোগ্য এবং তাকে তো এ ব্যাপারে সাবাসী দিতেই হয়, সেটা হচ্ছে তিনি তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তা, এই তিনজনকেই সাসপেন্ড করলেন। কারণ এই পুরো ঘটনায় তাদের যে ভূমিকা আমাদের চোখের সামনে এসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা হচ্ছে যে তারা কেবলমাত্র এই পরিবারকেই লাঞ্ছিত করেননি পদে পদে, তারা এই খুনের যে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণ লোপাটে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। শুধু তাই নয়, সেই সময় সারা কলকাতা জুড়ে যে একটা ভয়ানক জনরোষ বা জন আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনকেও পদে পদে প্রতিহত করার জন্য এরা সদা সচেষ্ট থেকেছেন। আজকে বারবার বিভিন্ন ক্লিপিংসগুলো যখন দেখানো হচ্ছিল তখন আমার এটাই মনে হচ্ছিল যে এতদিন যে প্রশাসন ছিল আমাদের রাজ্যে, তারা কতখানি নিচে নেমেছিল যে এই ধরনের একটা হত্যাকাণ্ড, যেই হত্যাকাণ্ডে শুধুমাত্র কলকাতাবাসী নয়, পশ্চিমবঙ্গবাসী নয়, ভারতবাসীও নয়, সারা বিশ্বের মানুষ এর দিকে তাকিয়েছিল, সারা বিশ্বের মানুষ এর প্রতিবাদ করেছিল। সমস্ত ভারতবর্ষের ডাক্তারি সমাজ রুখে দাঁড়িয়েছিল, তারা কর্মবিরতি ঘোষণা করেছিল। তা সত্ত্বেও কিন্তু তৎকালীন সরকারের টনক নড়েনি। তখন একটা কথা, একটা ছড়া লোকের মুখে মুখে ফিরত যে মুখ্যমন্ত্রী তোমার কেন এত ভয়, অপরাধী তোমার কে হয়।
তো অপরাধী সত্যি যদি ওনার কেউ না হবে, তাহলে তিনি এই অপরাধ বা অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছিলেন কেন? একজন পুলিশ মন্ত্রী হিসেবে, একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনিও তো বিচারের আওতায় আসেন। কারণ ঘটনাটি ঘটেছিল একটি হসপিটালে, একটি সরকারি হসপিটালে, এবং একজন কর্তব্যরত ডাক্তারের ওপর। শুধুমাত্র তাই নয়, যখন এই ঘটনাটা লোকসমক্ষে আসে বা মিডিয়ার চোখের সামনে আসে, তখন তারা অক্লান্ত পরিশ্রম করেছিলেন এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার, তথ্য প্রমাণ লোপাট করার। এই তদন্তে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যখন এই তদন্তের দায়িত্বভার তুলে নেয়, তখন প্রথমেই যেটা তারা বলেছিল যে এখানে সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করা হয়েছে। এবং তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে বা ইলেকট্রনিক মিডিয়ায় যখন যে সমস্ত আলোচনা সভাগুলো হয়েছিল, সেখানেও যেসব বিদগ্ধ বিচক্ষণ প্রাক্তন অফিসাররা অংশ নিয়েছিলেন, পুলিশের দিক থেকেও আর গোয়েন্দা সংস্থার দিক থেকেও, তারা প্রত্যেকেই বলেছিলেন যে এটা পুলিশ একদম দায়িত্ব নিয়ে এই ঘটনার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে ফেলেছে। তাই আজকে আমাদের এই নতুন সরকার যা সিদ্ধান্ত নিল, তা সবার আগে আমাদেরকে সমর্থন জানাতে হবে। সেই সঙ্গে আমাদের এটাও সরকারের কাছে এই আর্জিটাও রাখতে হবে যে বর্তমানে আমাদের যে আইন ব্যবস্থার প্রতি বা পুলিশ প্রশাসনের প্রতি যে আস্থাটা একেবারেই হারিয়ে যাচ্ছে, সেই আস্থাটা যেন আবার ফিরে আসে। পুলিশ যেন সবসময় যে কোনো অপরাধের ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে, তারা যেন নিপীড়িত নিগৃহীত মানুষদের পাশে দাঁড়ায়। সেটাই আমার একমাত্র অনুরোধ আজকের এই প্রশাসনের কাছে। এই প্রশাসন যেন কোনো অপরাধকে কখনো আড়াল করতে না চায়, কখনো যেন কোনো নিপীড়িত বা নিগৃহীত, তিনি মহিলাই হোক বা পুরুষই হোক, তিনি যেন আইন ব্যবস্থার কাছ থেকে যথাযথ বিচারটুকু পান। আমাদের সবার পক্ষে তো এটা সম্ভব নয় যে ভোটে দাঁড়িয়ে একটা সাংবিধানিক অধিকার নিয়ে তবে আমি আইনের দরজায় কড়া নাড়ব, সেটা তো সম্ভব নয়। সুতরাং প্রত্যেকটা মানুষের কাছেই যেন আইনের দরজাটা খোলা থাকে, তিনি যেন নির্ভয়ে আইনের কাছে গিয়ে সঠিক বিচারটা পান। সঠিক বিচারের আশাই আমরা আইনের দরজায় যাই, এমনি এমনি যাই না। সেই কথাটা সবার আগে মনে রাখতে হবে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন। আর যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওই যে প্রথমে একদিন বলেছিলাম যে কাঁধে যদি কেউ হাত রাখে তাহলে একটা সাহস বাড়ে, আমার সেই সাহসটাই চাই আপনাদের কাছ থেকে। আজ আসি, নমস্কার।